নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে ঐতিহাসিক খবর। সেই খবরটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 25 জন বিচারপতি ছুটিতে চলে গেছেন। হঠাৎ কি হলো? এতজন বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সাথে 25 জন বিচারপতি, তারা সবাই ছুটি কাটাতে চলে গেছেন। অথচ দেখুন, আরজি কর নিয়ে এত বড় কিছু হলো, রাত জাগো হলো, সাধারণ মানুষ রাস্তায় নামলো, পথে নামলো, এত কিছু হচ্ছে, সুপ্রিম কোর্টের তাতে কোনো মাথা ব্যথা নেই। এই জন্য গোলক ধাঁধায় আমরা বাস করছি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদি এইভাবে কাজ করেন, তাহলে দেশের যে অগ্রগতি, সেই অগ্রগতি কিন্তু স্তব্ধ হয়ে যাবে। এটা আমরা মনে করছি না, এটাই হওয়াটা স্বাভাবিক ব্যাপার। একই বিচারপতিরা বেশিরভাগ সময় বলেন যে বিচারপতির সংখ্যা কম, পাহাড়ের পর পাহাড় জমে আছে বিচারের আশায়। সাধারণ মানুষের ফাইল, সেই ফাইলই বিচার করার সময় পান না। অথচ একসাথে প্রধান বিচারপতি সহ 25 জন বিচারপতি তারা ছুটি কাটাচ্ছেন। এ কোন ভারতবর্ষে আমরা বাস করছি? যদিও আমাদের বলার কোনো রাইট নেই, কোনো অধিকার নেই, গণতন্ত্র রাষ্ট্রে সমালোচনা করা যায়, কিন্তু আমরা কখনো বলতে পারি না সুপ্রিম কোর্টের ওপরে, সুপ্রিম কোর্টের বিচারকদের ওপরে আমরা কথা বলবো, তাহলে তো বিশাল বড় অপরাধ হয়ে যাবে। কিন্তু সত্যি সত্যি কি আমরা কথা বলতে পারবো না? এটা কোন ধরনের আচরণ দেখানো হচ্ছে? নানান কারণ থাকতে পারে, 1000টা কারণ থাকতে পারে। প্রধান বিচারপতি সহ 25 জন বিচারপতি তারা ছুটিতে চলে গেলেন। অথচ বাংলার বুকে এত বড় একটা ঘটনা আরজি কর নিয়ে, যেখানে রাস্তা এই ঠান্ডার মধ্যে সাধারণ ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারা রাত কাটাচ্ছেন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাস্তায় মানুষের ঢল নামছে। আমরা দেখেছি রাত দখল অভিযান, আমরা দেখেছি কিভাবে জুনিয়র ডাক্তার রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এখানে টোটাল একটা গেম প্ল্যান সাজিয়ে দেওয়া হলো। সঞ্জয়কে বলির পাঠা করে নিজেদের সমস্ত কিছু আখেরে গুছিয়ে নেওয়া হলো। আমরা সবাই বুঝতে পারছি, প্রতিটা মানুষ বুঝতে পারছে, যারা তৃণমূল কংগ্রেস করে, যারা বিজেপি করে, যারা কংগ্রেস করে, যারা সিপিএম করে, যারা কোনো দল করে না, প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে বলুন যে না, সত্যি সত্যি একটা মানুষই দায়ী, সঞ্জয়, বাকি কেউ দায়ী নয়, বাকি কেউ দোষী নয়। কারোর বলার ক্ষমতা হবে না, কারোর বলার সাহস হবে না। বিচারের বাণী সত্যি সত্যি আজকে নির্বৃত্তে কাজছে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাকে কলুষিত করে দেওয়া হচ্ছে। সঞ্জয় রায় শুধুমাত্র দোষী এবং আগামী এই মাসের মধ্যেই তাকে হয়তো ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হবে। তার যে বক্তব্য, তিনি যে বলেছিলেন যে বিনীত গোয়েল আমাকে ফাঁসাচ্ছে, তিনি যে বলেছিলেন যে সেই সময়কার যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষ তাকে ফাঁসাচ্ছেন, সেই সমস্ত কথার কোনো কর্ণপাত করলো না, না সিবিআই, না ইডি, না প্রশাসন, না রাষ্ট্রপতি, কেউ নয়। প্রত্যেকটা জায়গায় করাপ্টেড। এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি বিচারপতিরাও এখন সেই পর্যায়ে চলে যাচ্ছেন। বিচার করার যে ইচ্ছে, বিচার করার যে মানসিকতা, সেই মানসিকতাতে যেন ঘুম ধরা শুরু করেছে। কারণ তারাও ভাবছেন যে সত্যি সত্যি যদি সঠিক রায় দেন, তাদের দেখা যাবে তার বাড়িতে চলে যাবে, গুন্ডা পাঠিয়ে দেওয়া হবে, তার বাড়ির বউকে ধরে টানাটানি করা হবে, মেয়েকে ধরে টানাটানি করা হবে। এই জায়গায় পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি। আর পশ্চিমবঙ্গ তো ধরাছোঁয়ার বাইরে, মানে পৃথিবী খ্যাত হয়ে গেছে পশ্চিমবঙ্গ, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই ধরনের শাসন ব্যবস্থা চালাতে পারেন। দর্শক, আজকে এই কিছুক্ষণ আগে একটি দোকানে গেছিলাম কিছু সাধারণ জিনিসপত্র কেনার জন্য। সেখানকার একটি লোক বলছে যে কিভাবে বাংলাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে,
বাংলার অবস্থা একেবারে ভয়ঙ্কর জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে, আর্মস টার্মস নিয়ে ঢুকছে। অনেকে বলবেন বিএসএফ কেন আটকাচ্ছে না, অনেকে বলবেন পুলিশ কেন আটকাচ্ছে না। আরে ভাই, তোমরা যেই বলো না কেন, দুজন, কেন্দ্র সরকার রাজ্য সরকার দুজনেই সমান অপরাধী, সমান অপরাধ করছে। ভারতবর্ষটাকে একটা বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করে দেওয়ার চেষ্টা চলছে। দর্শক, এটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছি আমরা। গতকাল রাতে আমরা দেখলাম আরজিকরের যে সমস্ত ডাক্তারেরা এবং বিভিন্ন হাসপাতালের ডাক্তারেরা, সাধারণ মানুষেরা রাত জাগলো। তাদের রাত জাগার কোনো মূল্য দিচ্ছে না রাষ্ট্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন অনশনে বসেছিলেন, যদিও খেয়ে দিয়ে অনশন করেছেন, অনেকেই বলে থাকেন যে তিনি তো খেতেন, খেয়ে দিয়ে অনশন করার ভান করতেন, সেই দিনও কিন্তু সাধারণ মানুষ তার পাশে ছিল। আর আজকে তিনি বুঝতে পারছেন না যে কত বড় একটা অপরাধ করছেন, কত বড় একটা অপরাধ সংগঠিত হয়েছে এবং সেই অপরাধকে তিনি ধামাচাপা দিতে চাইছেন। এবং শুধু তিনি একা নন, পুরো রাষ্ট্র, পুরো সিস্টেম। এবং সেই সিস্টেমের বলি হচ্ছে বিচারপতিরাও। বিচারপতিরাও বিচার করতে ভয় পাচ্ছেন, বিচারপতিরাও কোথাও যেন একটা খুন্ত হয়ে যাচ্ছেন। বিচারপতিরাও মনে করছেন যে ভাই, সোজা পথে সহজভাবে সরলভাবে যদি বিচার করি তাহলে তারকেই টার্গেট করা হবে। যে কারণে তারাও সুযোগ সুবিধে খুঁজছে, কোথা থেকে ছুটি নিয়ে নেওয়া যায়, কোথা থেকে বেরিয়ে যাওয়া যায়, কোথা থেকে অন্য কিছু করা যায়, কারণ তাদের হাতের বাইরে চলে যাচ্ছে দিন দিন। তাহলে ভাবুন দর্শক, প্রধান বিচারপতি সহ 25 জন বিচারপতি ছুটিতে চলে গেলেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইনসিডেন্ট ঘটতে পারে সারা ভারতবর্ষে যে কোনো জায়গায়। বিচারের জন্য মানুষ বসে থাকবে, হাফ ইত্তেস করবে, আর বিচারপতিরা হন্য হন্য করে ঘুরে বেড়াবে পয়সার জোরে, সরকারি পয়সায় একেবারে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবেন। আমরা জানি না তারা কেন, প্রকৃত কারণ আমরা এখনো পর্যন্ত জানি না। অনেক বড় বড় চ্যানেলে অনেক বিভিন্ন রকমের মন্তব্য করা হচ্ছে যে প্রধান বিচারপতির সাথে আরো অনেকে বলেছেন যে হ্যাঁ, ছুটি দিতে হবে, ছুটি নিতে হবে, ছুটি করতে হবে, সবাই ছুটিতে চলে যাব। সবাই ছুটিতে চলে গেলেন, কিন্তু ছুটিতে চলে গেলে বিচারগুলো হবে কি করে? যারা বিচারের আশায় দিনের পর দিন জেলে বসে আছেন, যারা বিচারের আশা চাইছেন, বিচার চাইছেন, যে সমস্ত সাধারণ মানুষ যেমন আরজিকর কাণ্ডের বিচার চাইছেন, ডিএর বিচার চাইছেন, সরকারি দপ্তরে দুর্নীতিগ্রস্ত যে চাকরি হয়েছে সেই চাকরির বিচার চাইছেন, এই সমস্ত বিচার ছেড়ে ছুড়ে দিয়ে কি করে প্রধান বিচারপতি সহ 25 জন বিচারপতি ঘুরতে চলে যেতে পারেন? এক আশ্চর্য জগতে আমরা বাস করছি। আশ্চর্য বলা ভুল হবে, এক কোন জগতে আমরা বাস করছি আমরা নিজেরাও জানি না। কিভাবে আমরা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছি, গণতন্ত্রের গলা টিপে ধরছি, এটা কিন্তু একদম স্পষ্ট। তাই দর্শক, আমরা আপনাদের সামনে কয়েকটা ভিডিও দেখাচ্ছি যেগুলোতে স্পষ্ট বোঝা যাবে যে কিভাবে ডাক্তারেরা, সাধারণ মানুষেরা কিভাবে রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, কিন্তু সেই প্রতিবাদে কর্ণপাত করছেন না রাষ্ট্র, সেই প্রতিবাদে কর্ণপাত করছেন না প্রশাসন। কোন প্রশাসনিক প্রতিবাদের কর্ণপাত করছেন না, না কেন্দ্র না রাজ্য। সেই ব্রিটিশ যুগে একটা কথা আছে না, ব্রিটিশ যুগে, যে ব্রিটিশ যুগ এর থেকে ভালো ছিল। তারাও অন্তত শুনতো, তারা মানুক না মানুক, তারা অন্তত শুনতো। সেই জায়গা থেকেও কিন্তু বাজে পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। আসুন আমরা আরজিকরে যে সমস্ত ডাক্তারেরা এবং বিভিন্ন হাসপাতালের ডাক্তারেরা এবং সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন সেই ভিডিও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, শুধু যাওয়ার আগে একটাই কথা বলবো, বাংলার মানুষের কাছে অন্তত একটাই কথা বলবো, দয়া করে এবার একটু জাগুন। জাগার সময় হয়েছে। যদি এখনো না জাগি তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে আর কোনোদিন জাগতে পারবো না। দেখুন দর্শক, দেখুন। প্লিজ মঞ্চের ডান দিকে চলে আসুন, এদিকে অনেকটা জায়গা আছে বসার জন্য। আপনারা ডান দিকে চলে আসুন, এই দিকে চলে আসুন, সবাই রাস্তাটা ছেড়ে দিলে আপনারা এইদিকে চলে আসুন, ধীরে 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 এইদিকে চলে আসুন। হ্যাঁ, চার্জশিটে উল্লেখ করা নেই
অভয়ের মা বাবাকে সেমিনার হলে ঢুকতে না দিয়ে 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল কেন? কার নির্দেশে তাদের ঘরে ঢুকতে দেওয়া হয়নি? ওই সময় এত বহিরাগত সেমিনার রুমে ছিল কেন? কার নির্দেশে? তারা ওখানে কি করছিল? কি কারণে কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি? কেন অভয়ের মা বাবাকেই এফআইআর করতে হয়েছিল? অভয়ের মা বাবা মৃতদেহের কাছে প্রায় ঘেঁষতেই দেওয়া হয়নি। মৃতদেহ সৎকারের কাজটুকুও তাদের করতে দেওয়া হয়নি সঠিকভাবে। সৎকার করতে পুলিশের এত দ্রুততার কি কারণ ছিল? কে তাদের নির্দেশ দিয়েছিল এত দ্রুত সৎকার করে দেওয়ার জন্য? নির্যাতিতার শরীরে অনেকগুলি আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা অপরাধীর সাথে ধস্তাধস্তির সময় হয়েছে বলেই মেডিকেল বোর্ড, দিল্লিতে মেডিকেল বোর্ড বলেছে। অথচ সঞ্জয় রায়ের যে নখের স্যাম্পল নেওয়া হয়েছে তাতে নির্যাতিতার ডিএনএ পাওয়া যায়নি। আবার নির্যাতিতার নখের স্যাম্পলে মেলেনি সঞ্জয় রায়ের ডিএনএ। যদি সঞ্জয় রায় একাই অপরাধী হয় তাহলে এটা কিভাবে সম্ভব? এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়ে থাকে, তাহলে এটা কিভাবে সম্ভব যে সঞ্জয় রায়ের নখে নির্যাতিতার কোনো টিস্যু থাকবে না, নির্যাতিতার নখে সঞ্জয় রায়ের কোনো টিস্যু থাকবে না? নির্যাতিতার চোয়ালের নিচে একটি শাকিং মার্ক আছে বলে উল্লেখ করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্টে, কিন্তু সেখান থেকে কোনো রকম সোয়াব নেওয়া হয়নি। কেন কেন শুধু নিপিল সোয়াব থেকে সোয়াব নেওয়া হলো, এইখান থেকে কেন সোয়াব নেওয়া হলো না? সেটা অনেক বেশি বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যেত। আচ্ছা, আমাদের একটা ঘোষণা আছে, তারপর আবার পরবর্তী প্রশ্নগুলো করছি। একদমই তাই, আপনারা মন দিয়ে শুনবেন। আজকে 9 যে 5 মাস অতিবাহিত হতে যাচ্ছে এবং 14ই জানুয়ারি যা সাজা ঘোষণার পরিপ্রেক্ষিত আসছে, সেই প্রসঙ্গে হিমাদ্রিদা যে প্রশ্নগুলো রাখছেন, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ঘোষণা এইটুকুই, যারা শ্যামবাজার মোড়ের মধ্যে আছেন তারা 4-5 মিনিট ওখানে অবরোধ করার পর যে কর্মসূচি এইখানে আমরা নিয়েছি, ধীরে ধীরে আপনারা আমাদের অবস্থান মঞ্চের দিকে এগিয়ে আসুন। সারা রাতব্যাপী আমাদের যে অবস্থান, যে সুনির্দিষ্ট পরিকল্পনা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট করেছে, সেই পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে আমরা যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনাতে সবাই সহযোগিতা করবেন। শ্যামবাজারের মোড়ে যারা আছেন, ধীরে ধীরে আমাদের অবস্থান মঞ্চের দিকে আপনাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ রাখছি। শ্যামবাজার মোড়ের মধ্যে যারা আছেন, ধীরে ধীরে আমাদের অবস্থান মঞ্চের দিকে এগিয়ে আসার জন্য বলছি। আরো প্রশ্ন, যে চেস্ট ডিপার্টমেন্টে যে সিসিটিভিতে সঞ্জয় রায়কে দেখা গিয়েছিল, সেই একই সিসিটিভিতে একই ক্যামেরায় আরো অনেককে দেখা গিয়েছিল। তাদের কাউকেই নাকি সিবিআই চার্জশিটে বলেছে যে তাদের কাউকেই নাকি চিহ্নিত করা সম্ভব হয়নি। এত মানুষের মধ্যে একমাত্র সঞ্জয় রায়কেই চিহ্নিত করা গেল, বাকি কাউকে গেল না। এটা কিভাবে সম্ভব? তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি? একটা জায়গায় একজন মাত্র খুনি একাই ধর্ষণ করে একজনকে মেরে ফেলল, তাদের মধ্যে ধস্তাধস্তি হলো, অথচ গোটা ঘরের কোথাও খুনির কোনো হাতের ছাপ, আঙুলের ছাপ মিলল না। খুনি কি গ্লাভস পরে এসেছিল খুন করতে, নাকি তদন্তকারীরা আঙুলের ছাপ খোঁজার চেষ্টাই করেন? অভয়ার মৃতদেহ যে ম্যাট্রেসের ওপর পাওয়া যায়, তার ওপর বিছানার চাদর পরিপাটি করে সাজানো, ল্যাপটপ, ব্যাগ, পাশে রাখা জুতো সবই খুব গুছিয়ে রাখা। ধর্ষণ খুনের পর কিভাবে সবকিছু এভাবে পরিপাটি থাকতে পারে? তাহলে কি ধর্ষক বা তার সহায়করা চেয়েছিল এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে, আর তাই সবকিছু এমন গুছিয়ে রেখে দিয়েছিল? 9 তারিখে অটোপসি থেকে স্যাম্পল নেওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হয় 14 তারিখ। কেন এত দেরি করা হয়েছিল? একইভাবে সঞ্জয় রায়কে আটক করা হয় 9 তারিখ রাতে,
কিন্তু তার রক্তমাখা জামা কাপড় তার ব্যারাক থেকে নিয়ে আসা হয় 12 তারিখে। আবার এত দেরি কেন? এই চার্জশিটে সঞ্জয় রায়কে বিভিন্ন সময় তার গতিবিধির সিসিটিভির যে বিবরণ সেটা আছে, সেখানে তাকে ভোর 3:20 আরজিকর হাসপাতালে ঢুকতে দেখা যায়। তারপর ট্রমা কেয়ার বিল্ডিং এ যায় 3:34 বেরিয়ে আসে 3:36। এরপর ইমার্জেন্সি বিল্ডিং এর 4th ফ্লোরে যায়, কিন্তু সেটার কোনো সময় ওখানে মেনশন করা নেই। এবার আবার 4:03 সময় তাকে 3rd ফ্লোরে চেস্ট মেডিসিন ওয়ার্ডের সিসিটিভিতে দেখা যায়। তো এই 3:36 থেকে 4:03 প্রায় এই যে 8 ঘন্টা সময়, এই 8 ঘন্টা সময় সে কোথায় ছিল? সে কি 4th ফ্লোরে ছিল না অন্য কোনো ফ্লোরে ছিল? সেখানে সে কি করছিল? আপনারা ভিতরের দিকে চলে আসুন, বসার জায়গা আছে, আমাদের যে শতরঞ্জিগুলো আছে পেতে দেবে, আপনারা একটু ভিতরে চলে আসুন প্লিজ, ভিতরের দিকে চলে আসুন, ভিতরের দিকে চলে আসুন। সঞ্জয় রায়ের ব্লুটুথ ইয়ারফোনের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চার্জশিটে চেস্ট মেডিসিন সিসিটিভিতে সঞ্জয় রায়ের গতিবিধির বিভিন্ন বর্ণনা আছে। তাতে বলেছে যে 4:03 ব্লুটুথ ইয়ারফোন গলায়, ক্যামেরার ডান দিক থেকে ওয়ার্ডের দিকে যায়, 4:32 সে ওয়ার্ড থেকে বেরিয়ে যায়, তখন গলায় ইয়ারফোন ছিল না। এর মাঝে একবার 4:31 ওয়ার্ড থেকে তাকে ক্যামেরার দিকে যেতে দেখা যায় এবং আবার ওয়ার্ডে ফিরে যায়। কিন্তু লক্ষণীয়ভাবে এই সময় তার গলায় ওই ব্লুটুথ ইয়ারফোনটা ছিল কি না সেটার কোনো উল্লেখ নেই। কেন নেই? সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট, সেখানে নির্যাতিতার যৌনাঙ্গ ও পায়ুর স্যাম্পেলে অন্তত অন্য একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে। সে কে? 21 আগস্ট রিপোর্ট পেলেও সিবিআই এর টিম তাকে এখনো ধরলো না কেন? তারা কি আদৌ তাকে খোঁজার চেষ্টা করেছে? ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট যেটা প্রথমে হয়েছিল, সেখানে অভয়ের ডান হাতের অনামিকায় একটা চোটের উল্লেখ আছে, যেটা একটা ডিফেন্স উন্ড হতে পারে, অর্থাৎ কেউ একজন আঘাত করার সময় সেই আঘাত প্রতিরোধের জন্য যে চোট লাগে সেই রকম চোট একটা হতে পারে। এই যে চোটের উল্লেখ, এটা কিন্তু পোস্টমর্টেমের রিপোর্টে এই আঘাতের কোনো উল্লেখ নেই। কেন নেই? এরকম অজস্র প্রশ্ন এই তদন্ত প্রক্রিয়ায় আমাদের মধ্যে বারবার করে এসেছে। দর্শক দেখলেন আপনারা, আমাদের আর কিচ্ছু বলার নেই। আমরা শুধু এইটুকুই বলবো, বিবেককে জাগ্রত করুন, জেগে উঠুন, আর ঘুমাবেন না, আর ঘুমাবার সময় নেই, এবার কিন্তু জাগতেই হবে। দর্শক, আমাদের এই সংবাদ দেখে যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।